আমরা তোমাদের ওই সব রাশেদ খান না যে তোমাদের জুতা টানবো একটা সচিব পোস্টের বিনিময়ে। আমরা সেই নুরুল হক নূর না যেই হলো গণ অভ্যুত্থানকে বিক্রি করে যায় একটা প্রতিমন্ত্রীর কাছে। আমরা হলাম শহীদ ওসমান হাদির উত্তরসূরি, যারা জান দিবে চড়াই দিবে না বাংলাদেশে। 5 বছরে যা হবে এই আসনের জন্য, এই সদর আসনে আমি প্রধানমন্ত্রী। বাজেট গুলো সরকার দেবে, ওটা তো দেবে আমির হামজার হাতে, এটা কি কোনো ফেরেস্তার হাতে দেবে? আর ফেরেস্তারা কি বলে, আর মানুষ নাচে যে না করে দিচ্ছে, সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামি গুলো আর বিশ্বাস করা যাবে না। এই 5 বছরে যা হবে এই আসনের জন্য, এই সদর আসনে আমি প্রধানমন্ত্রী। জামাত শিবির 16 বছর গুপ্ত ছিল, আবার প্রয়োজনে গুপ্ত করে দেব, এই হুঙ্কার দিয়েছে রাশেদ খান। এই রাশেদ খান কোন খুঁটার জুড়ে এই হুঙ্কার দেয় বাংলাদেশে? যার হয়তো এমনিতে নিজের যোগ্যতায় একটা কেরানির চাকরি পাওয়ার কথা না, সে এখন রাজনৈতিক সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী হয়ে বসে আছে। এবার অথচ এই বিএনপি দলের অসংখ্য বঞ্চিত নেতাকর্মী, নির্যাতিত নেতাকর্মী আপনার প্রধানমন্ত্রীর ধারে কাছেও ঘেঁষতে পারেন, তাদেরকে প্রধানমন্ত্রী গাড়ির আগে পিছিয়ে দৌড়াতে হয়। এনসিপির একজন ছাগল চোর পাটোয়ারি আছে না, জনাব আসিফ নজরুল স্যারের মেয়ের ছাগল চুরি করেছিল, এটা কি মিথ্যা? দেখেন নাই গণমাধ্যমে? এই ছাগল চোর পাটোয়ারি এখন বড় বড় কথা বলছে। আমির হামজার বিরুদ্ধে অতি রাজনীতি করতে যে ভিপি নূরের দল, পুরো দল কঠিন পরিস্থিতিতে পড়েছে। এমনকি ভিপি নূর নিজেই, তার খাওয়া দাওয়া ঘুম সব নষ্ট হয়ে গেছে। ভিপি নূরের প্রতিমন্ত্রিত্ব থাকে কিনা সেটা এখন প্রশ্নের মুখে পড়েছে। তারেক রহমান সাহেবকে অনুরোধ করবো, দেরিতে হলো আপনার আশেপাশে যারা আছে তাদেরকে চিহ্নিত করেন, যাদেরকে তিনি কর্মকর্তা হিসেবে পদায়ন করেছেন এবং আমাদের ট্যাক্সের টাকা থেকে বেতন দেওয়া হচ্ছে। তাদের বাবের পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, অথচ জাতীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। একটা মানুষ যখন মুখ খুলে তখন বোঝা যায় তার মাকে ছিল, তার বাপ। মুখে চুনকালি করতে আর বেশি সময় লাগে নাই, তিনি তার মুখটা বন্ধ হয়ে গেছে, তিনি এইভাবে ধরা খাবেন এটা মনে হয় তিনি কখনো স্বপ্নেও কল্পনা করেন নাই। অবশ্য এই সমস্ত মানুষের আবার লজ্জা শরম একটু কম, লজ্জা শরম কম থাকলে যেটা হয় এটা হচ্ছে কথাটা মুহূর্তের ভিতরেই ঘুরায় ফেলেন। এবং আপনি দেখেন যে একজন মানুষ একই কথা দুইজনের মুখ দিয়ে যখন বের হয়েছে, তিনি একজনেরটা নিচ্ছেন আর একজনেরটা নিচ্ছেন না, তাহলে এই যে প্রকাশ্যে চগল করি এই জাতীয় মানুষদের তো আসলে আপনি কি দিয়ে তাদেরকে আটকাবেন, কি কথা বলবেন? ও তো মান ইজ্জতের তো ভয় করবে না, মুহূর্তের ভিতরে এসে বলবে হ্যাঁ আমি ওটা গ্রহণ করলাম না, এটা করেছি, তাই কি? আগামী 5 বছরের জন্য নিজেকে কুষ্টিয়া সদর আসনের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন মুফতি মোহাম্মদ আমির হামজা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় নিজ নির্বাচনী এলাকার জনসাধারণের সঙ্গে মতবিনিময়ের সময় এমন মন্তব্য করেন তিনি। আমির হামজা বলেন, সরকার যে বাজেট দিবে তা তো তার হাতেই দিবে। কুষ্টিয়া 3 আসনে জামায়াত থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এ সময় দাবি করেন আগামী 5 বছরের জন্য এই সদর আসনে তিনি প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগত। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের ভিডিওটির অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখবেন, না হলে কোনো তথ্যই ভালোভাবে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন পুরো ভিডিওটি দেখে আসি। আমির হামজার বিরুদ্ধে অতি রাজনীতি করতে যে ভিপি নূরের দল, পুরো দল কঠিন পরিস্থিতিতে পড়েছে। এমনকি ভিপি নূর নিজেই, তার খাওয়া দাওয়া ঘুম সব নষ্ট হয়ে গেছে। ভিপি নূরের প্রতিমন্ত্রিত্ব থাকে কিনা সেটা এখন প্রশ্নের মুখে পড়েছে। আমির হামজার বিরুদ্ধে অতি রাজনীতির ফল এগুলো। সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের ছেলেদের উপর যতটুকু সিম্পেথি ছিল, যেহেতু তারা কোটা সংস্কার আন্দোলন করেছে, অনেকে আরো নানান সময় আন্দোলন করেছিল, সেই সিম্পেথি একদম উঠে গেছে। একদম রাশেদ খান, মেনন, হাসানুল হক, ইনুদের কাতারে নিয়ে জনগণ ওদেরকে গালাগালি করছে, ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কোনো দাম দিচ্ছে না। দর্শক, এর মধ্যে আবার সাংবাদিক ইলিয়াস ঘোষণা দিয়েছেন ভিপি নূরের মাল ফাঁস করা হবে। এখন সবকিছু রেডি করেছে। সাংবাদিক ইলিয়াস ঘোষণা দিয়েছেন রাত 8টায় তিনি পাবলিশ করবেন। তো এতে ভিপি নূর অলরেডি বলেছেন যে এটা এআই দিয়ে তৈরি। এর মানে নূর অলরেডি বুঝেছেন যে খারাপ কিছু হতে যাচ্ছে তার সাথে, অগ্রিম বলে দিয়েছেন এআই দিয়ে তৈরি। পাবলিশ করার আগে এআই দিয়ে তৈরি এটা কেন বললেন? এর কারণ হচ্ছে তার জিনিস ইলিয়াসের কাছে গেছে। আপনারা অপেক্ষা করেন, দেখবেন তোলপাল লেগে যাবে। আলেম ওলামাদের সাথে বেয়াদবি, অতি চালাকি, তার ফল এখন পেতে হবে। এক ইলিয়াস গণ অধিকার পরিষদ এমনিতেই অস্তিত্ব সংকটে, তাদের দলের ওইরকম কোনো গুরুত্ব নেই, ব্যক্তি নির্ভর দল, সেই ব্যক্তিও এখন ধৈর্য হয়ে যাচ্ছে। ভিপি নূরের
লেজিটিমেসি ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। দেখেন ভিপি নূরকে এখন আর কিন্তু ভিপি নূর বলে না মানুষ, সবাই বলে পিপিনুল, পিপিনুল ভাইয়া। লোক ভাড়া করে প্রোগ্রাম করছে, সেই ভাড়া করা লোক ধরা পড়েছে ক্যামেরায়, এমন ভাবে লোক ভাড়া করেছে বলতেও পারে না যে কার প্রোগ্রাম এসেছে, টাকার বিনিময়ে বলে পিপিনুল। এই পিপিনুল ভাইয়া আমার অত্যন্ত স্নেহের এবং কাছের ছোট ভাই, একটা কঠিন ধরা খাচ্ছেন। দর্শক কেমন লাগে এখন এই যে চালাকি করতে গেছো গণ অধিকার পরিষদের ছেলেরা, যা তা বলছো আমির হামজার বিরুদ্ধে, এমপির গাড়িতে হামলা করতে গেছো, মায়ের টুকটাক খেয়েছে বিপিনুরের লোকেরাও, অতি উৎসাহী হয়ে আগ বাড়িয়ে এমপির গাড়িতে হামলা করার মতো স্পর্ধা তোমরা কেন দেখিয়েছো? আর সেটা করতে গিয়েছো বলেই তো আমাদের এখন এই অবস্থা। তো দর্শক, ওদিকে বিপিনুরের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমির হামজার গাড়িতে এবং আমির হামজার বাড়িতে ব্যক্তি আমির হামজার উপর গণ অধিকার পরিষদের বাচ্চা সন্ত্রাসীদের হামলার পর বিপিনুরের নাওয়া খাওয়া কোনো কাজ কর্ম কিছু নেই। তার একমাত্র রাজনীতি আমির হামজার বিরুদ্ধে লেগে থাকা। এটা কি কোনো রাজনীতি? একটা দল, একজন প্রতিমন্ত্রী, তিনি 24 ঘন্টা একজনের বিরুদ্ধে লেগে থাকবেন, ওইটা নিয়ে ডিল করতে তাকে হিমশিম খেতে হবে। এই ফাও ঝামেলায় কেন জড়ালো? বিপিনুরের স্ত্রী হয়তো বলছে যে তুমি কেন এই ফাও ঝামেলায় জড়াতে দিলে তোমার ছেলেপানদেরকে, এখন তোমার ঘুম টুম নষ্ট, এখন তোমার কি লিঙ্ক টিঙ্ক ফাঁস করে দেয়, কি অবস্থা, না আবার সংসার নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, হুনস। তো দর্শক, গত 3 দিনের নুরুল হক নূরের ফেসবুক পোস্ট যদি দেখেন বা গণ অধিকার পরিষদের ছেলেদের ফেসবুক পোস্ট যদি দেখেন, এদের কোনো রাজনীতি নাই, কোনো কাজ নাই, সংসার নাই, গার্লফ্রেন্ড নাই, কিচ্ছু না, একমাত্র কাজ আমির হামজা। আমির হামজাকে নিয়ে পড়ে আছে। একজন প্রতিমন্ত্রী, তার 24 ঘন্টার কাজ আমির হামজাকে ডিল করা। আমির হামজা কি করলো, কাউকে ধরেছে কিনা, আবার জামাতের লোকজন নাকি হামলাকারীদের বাড়ির আশেপাশে মহড়া দেয়, কখন ধরে রাস্তাঘাটে পিটায় বলা যায় না, আবার এই বলে সেই বলে এক একটা নিয়ে আসে। এর মধ্যে আবার ইলিয়াস খেলা ঘুরিয়ে দিয়েছে। তো দর্শক, ইলিয়াস কি ফাঁস করে আমরা দেখার অপেক্ষায়, পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিভিন্ন লিখেছেন, আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেই গেছে, বিএনপি যদি জামাতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় জামাত রাজনীতি করতে পারবে, প্রশ্ন ছুড়ে দিয়েছে। বেবিনুরকে আমি মেধাবী রাজনীতিবিদ মনে করি, কিন্তু এটা তো বাচ্চা সুলভ এবং শিশু সুলভ মূর্খর মতো একটা প্রশ্ন। আরে আওয়ামী লীগ জামাত শিবির নিষিদ্ধ করে তো আওয়ামী লীগ পালিয়েছে, এখন বিএনপি যদি জামাতের দিকে মুখ ফিরিয়ে নেয়, এটা বোঝে না যে বিএনপি তাহলে রাজনীতি করবে কাকে নিয়ে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, জামাতকে নিষিদ্ধ করলে পালাতে হয়, তাহলে বিএনপির কি পালানোর শখ জেগেছে? এই কথা বলে কি জন্য? আর দেখেন, নিষিদ্ধের ভয় দেখাচ্ছে, মানে কতবার গর্ধ, মানে এদের ব্রেন কাজ করে না, এখন ব্রেন কিছুই কাজ করবে না। ইলিয়াস একদম খেয়ে দিবে। জামাতের মতো মূর্খ নেতাকর্মীরা কি এই উপলব্ধি করতে পারে? দেখেন, এখানে মারামারিটা গণ অধিকার পরিষদের সাথে, এ ভয় দেখায় বিএনপি দিয়া। আরে বিএনপি তো তোমাকে 2 দিন পর লাঠি দিয়ে সরিয়ে দিবে, এটা কি তুমি জানো? তুমি নিজে বিএনপির বিরুদ্ধে রাজনীতি করেছো না? তারেক রহমানকে কটূক্তি করেছো না? পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলেছো না? এখন আসছো বাবা বিএনপি দিয়ে ভয় দেখাতে। আর বিএনপি কি এত বোকা যে জামাত নিষিদ্ধ করে তারা নিজেরাও আবার পালাবে? নিষিদ্ধের ফল কি, এটা তো আওয়ামী লীগ দেখেছে। জামাত শিবিরে অতি উৎসাহী কর্মীরা যতই লাফালাফি করুক, জামাত কখনো এদেশের কোনো মেইন স্ট্রিম রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না। দেখেন, গাধামির একটা লিমিট থাকে। প্রধান বিরোধী দল যাদের প্রায় 80+ আসন সংসদে, তারা নাকি মেইন স্ট্রিম না, এরা মেইন স্ট্রিমের সংজ্ঞা শিখাতে এসছে। হলো কিছু, এর মানে এদের মাথা ঠিক নেই, এদের ব্রেইন ঠিকভাবে কাজ করছে না, অবস্থা খারাপ। আবার কিছু ভাড়াটিয়া লোকজনকে নিয়ে, কিছু নারীদের দিয়ে ঝাড়ু মিছিল করিয়েছে। যে ঝাড়ু মিছিল কারা করেছে? ওদের সংসার টিকবে না, লিখে রাখেন, এদের অনেকের সংসার টিকবে না। ওরা 200 টাকা 250 টাকার বিনিময়ে ঝাড়ু মিছিল করতে গেছে, ওদের প্রত্যেকের কপালে জিল্লতি আছে। তো দর্শক, আবার
আওয়ামী লীগের মতো জামাতের নব্য ফেসিবাদকে হটাতে হবে। ক্ষমতা ছাড়া কেউ ফেসিস্ট হতে পারে না। জামাতকে বলছে নব্য ফেসিস্ট, মানে আসলে জামাত কি মেইন স্ট্রিম না, আবার এরা নাকি নব্য ফেসিস্ট। এদের মাথা টাথাই ঠিক নেই, কোনো কিছুতেই এদের কথাবার্তা আচার আচরণের ভারসাম্য নেই। তো দর্শক আবার লিখছে, কুষ্টিয়া জামাত নেতা আমির হামজা নাকি তার গুন্ডা বাহিনীর লোক দিয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে, বাড়ির আশেপাশে টহল দিয়ে ভয় দেখায়। আমরা টহল দেওয়া শুরু করলে এলাকা থেকে কিন্তু জামাত শিবির নাই হয়ে যাবে। দেখেন, এমন কোন থ্রেট দিতে হয় না যেটা নিয়ে মানুষ হাসাহাসি করে, তাহলে তার থ্রেটের কোনো ভ্যালু থাকে না। ভিপি নুরের যে থ্রেট, এটা মানে এটা ভিপি নুরের এটা ভেরিফাইড আইডি না, এটা কে লেখে? আসলে নূর নিজেই লেখে, আমরা জানতে পেরেছি। কিন্তু লেখার এর চাইতে রাশেদের লেখার মধ্যে একটা গার্ডস আছে। কি হাস্যকর কথাবার্তা লেখে যে জামাত শিবির নাই হয়ে যাবে। আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে চেষ্টা করে জামাতকে নাই করতে পারলো না, আর ভিপিনুরের দল, পিপিনুল ভাইয়ার দল জামাত শিবিরকে নাই করে দিবে। এক কথায় যদি বলি, এক আমির হামজার বিরুদ্ধে লাগতে যে গণ অধিকার পরিষদের মাথা খারাপ হয়ে গেছে, অবস্থা 12টা বেজে তো যাচ্ছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। এরকম তথ্য পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।